রাইটিং স্কিল বিডি চ্যানেলে আজকে আমরা অষ্টম শ্রেণীর নবম অধ্যায় অর্থাৎ এক্সপিরিয়েন্স 9-এ আছি। এই অধ্যায়টির নাম হচ্ছে রাইটিং ডিফারেন্টলি, ভিন্নভাবে লেখা। তো আমরা আজকে এখানে 1.1.1, 1.2.1, 1.2.2, 1.3.1, 1.9.3.2, 9.3.3। আচ্ছা, আমরা এই কয়টা মোট 6টা অ্যাক্টিভিটির উত্তর দেখব। এখানে 9.1.1-এ দেখতে পাচ্ছি, লুক এট দ্য ফলোইং ইলাস্ট্রেশনস, ইমাজিন হোয়াট ইজ হ্যাপেনিং দেয়ার। নিচের চিত্রগুলো দেখো, কল্পনা করো সেখানে কী ঘটছে। একটা ছবি দেখতে পাচ্ছি একটা লাইব্রেরি। এখানে একজন ম্যাডামের কাছ থেকে কিছু স্টুডেন্ট স্কুল ইউনিফর্ম পরা তারা বই নিচ্ছে। আবার কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছি তাকের মধ্যে বই খুঁজছে, আবার পিছনে দেখতে পাচ্ছি বই পড়ছে তারা দুজন মতো বসে। তাহলে আমরা এখন দেখি আমাদের কী কাজ করতে বলেছে। ইন গ্রুপস আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস বেসড অন দ্য ইলাস্ট্রেশনস। দলে চিত্রের উপর ভিত্তি করে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। হোয়াট আর দ্য চিলড্রেন ডুইং, হোয়ার আর দে। বাচ্চারা কী করছে, তারা কোথায় আছে। আনসার হচ্ছে, এন্টারিং দ্য লাইব্রেরি আই স সাম স্টুডেন্টস ওয়ার রিডিং বুকস, সাম ওয়ার সার্চিং ফর বুকস অ্যান্ড সাম ওয়ার বরোয়িং বুকস। Even some of them were discussing in groups about a topic. লাইব্রেরিতে প্রবেশ করে আমি দেখলাম কিছু ছাত্র বই পড়ছিল, কেউ বই খুঁজছিল এবং কেউ বই ধার করছিল। এমনকি তাদের মধ্যে কেউ কেউ দলে বসে একটি বিষয় নিয়ে আলোচনা করছিল। বি নাম্বার প্রশ্ন হচ্ছে, হাউ উইল ইউ ডিসক্রাইব দ্য প্লেস দ্য চিলড্রেন আর ইন। বাচ্চারা কোথায় আছে তা আপনি কীভাবে বর্ণনা করবেন। আনসার হচ্ছে, দ্য প্লেস দ্য চিলড্রেন আর ইন is a unique place that stores books. Books are as usual seen on the shelves. It looks neat and clean. শিশুরা যে জায়গায় আছে সেটি একটি অনন্য জায়গা যেখানে বই সংরক্ষণ করা হয়। আমরা আসার জায়গায় এখানে আমরা আছে করে দিতে পারি, তাই না? তাহলে সুন্দর অনুবাদ হয়। সেটি একটি অনন্য জায়গা যেখানে বই সংরক্ষণ করা হয়। বইগুলি যথারীতি তাকগুলিতে দেখা যাচ্ছে, এটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন দেখাচ্ছে। সি নম্বর প্রশ্ন হচ্ছে, ডিসকাস দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং এ লাইব্রেরি। গ্রন্থাগার ব্যবহারের গুরুত্ব আলোচনা করুন। আনসার হচ্ছে, দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং এ লাইব্রেরি ইজ গ্রেট। ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন প্রমোটিং এডুকেশন, নলেজ অ্যান্ড কমিউনিটি বিল্ডিং। গ্রন্থাগার ব্যবহারের গুরুত্ব অনেক বেশি। এটি শিক্ষা, জ্ঞান এবং সম্প্রদায় গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা চলে যাচ্ছি 9.2.1-এ। নাও রিড দ্য সেন্টেন্সেস ইউ হ্যাভ রিটেন ফর ইচ কোয়েশ্চন। এখন প্রতিটি প্রশ্নের জন্য যে বাক্যগুলি লিখেছ তা পড়ো। দেন লুক এট দ্য সেন্টেন্সেস ইউর টিচার শোস। তারপর শিক্ষক যে বাক্যগুলি দেখায় তা দেখো। নাও আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চনস ইন পেয়ার অর গ্রুপস। এখন জোড়া বা দলে নিম্নলিখিত প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। কোয়েশ্চন নাম্বার এ, হোয়াট আর দ্য থিমস অর সাবজেক্ট ম্যাটার অফ দ্য থ্রি টেক্সট। The themes or subject matter of the three texts are narration, description and exposition regarding someone's experience of library room and about the importance of using library. তিনটি গ্রন্থের বিষয়বস্তু, এখানে তিনটি লেখা, আমরা গ্রন্থ যদি না বলি, তিনটি লেখার বিষয়বস্তু বলতে পারি। তিনটি লেখার বিষয়বস্তু বা বিষয় হলো গ্রন্থাগার সম্পর্কে কারো অভিজ্ঞতা এবং গ্রন্থাগার ব্যবহারের গুরুত্ব সম্পর্কে বর্ণনা, বিবরণ এবং ব্যাখ্যা। কোন তিনটা বিষয়? এই যে আমরা দেখো তিনটা প্রশ্নের কিন্তু জবাব দিয়েছি। তিনটা প্রশ্নের যে জবাব দিয়েছি, এই তিনটা প্রশ্নের উপর ভিত্তি করে আমাদেরকে এখন প্রশ্ন করছে, আমরা এই যে তিনটা লেখার বিষয়বস্তু কি, উপরে যে তিনটা লেখা লিখলাম আমরা, এই তিনটা লেখার বিষয়বস্তুগুলো কি। ঠিক আছে, আমরা তো যদি উত্তরটা আমরা এখন দেখলাম। ওকে, তারপর হচ্ছে হাউ আর দে ডিফারেন্ট ফ্রম ইচ আদার। কীভাবে তারা একে অপরের থেকে আলাদা। আনসার হচ্ছে, দে আর ডিফারেন্ট ফ্রম ইচ আদার ইন দেয়ার রাইটিং স্টাইল। তারা তাদের লেখার শৈলীতে একে অপরের থেকে আলাদা, অর্থাৎ লেখার স্টাইলের কারণে একটা আরেকটা থেকে আলাদা। একটা ন্যারেশন, একটা ডেসক্রিপশন, একটা এক্সপোজিশন বা এক্সপোজিটরি রাইটিং।
ডু ইউ নো হোয়াট দিস থ্রি ডিফারেন্ট টেক্সট আর কল্ড? মানে তুমি কি জানো এই তিনটা ভিন্ন ভিন্ন যে লেখা আছে ওখানে, এই তিনটাকে কি বলে, এগুলোর নাম কি? ইয়েস, দিস থ্রি ডিফারেন্ট টেক্সট আর কল্ড ন্যারেটিভ রাইটিং, ডেসক্রিপটিভ রাইটিং অ্যান্ড এক্সপোজিটরি রাইটিং। হ্যাঁ, তিনটি ভিন্ন পার্টকে বলা হয় বর্ণনামূলক লেখা, বিবরণমূলক লেখা এবং ব্যাখ্যামূলক লেখা। আমরা ন্যারেটিভকে বলছি বর্ণনামূলক, ডেসক্রিপটিভকে বলছি বিবরণমূলক, এক্সপোজিটরিকে বলছি ব্যাখ্যামূলক লেখা। এখন আমরা আসি 9.2.2-তে। ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং দ্য থ্রি টেক্সট ইউ হ্যাভ রিটেন আর নোন অ্যাজ এক্সপোজিটরি রাইটিং, ন্যারেটিভ রাইটিং অ্যান্ড ডেসক্রিপটিভ রাইটিং। Now it is your turn to match the three texts with the types of writing in the following table. আপনি যে তিনটি লেখা লিখেছেন তা ব্যাখ্যামূলক, বর্ণনামূলক এবং বিবরণমূলক লেখা হিসেবে পরিচিত। এখন আপনার পালা হচ্ছে তিনটি লেখার সঙ্গে নিচের সারণীতে লেখা প্রকারের মিল খুঁজে বের করার। দেখো, বইতে তোমার কাছে যখন এই চার্টটা আছে, পাশের উত্তরগুলো এলোমেলো দেওয়া আছে, তোমাকে ম্যাচ করতে বলছে। ঠিক আছে, আমরা এখন ম্যাচ করে এখানে সঠিক আনসারটা লিখে দেওয়া আছে পাশে। দেখো, এন্টারিং দ্য লাইব্রেরি, I saw some boys and girls reading books. They were also writing notes. Some of them were discussing in groups. Some others were looking for books on the shelves. Seeing it all, I started thinking, why didn't I come here before? It's a place to spend quality time for sure. লাইব্রেরিতে প্রবেশ করে আমি কিছু ছেলে এবং মেয়েদের বই পড়তে দেখেছি। তারা নোটও লিখছিল। তাদের মধ্যে কেউ কেউ দলে 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 আলোচনা করছিলেন, অন্যরা তাকের উপর বই খুঁজছিল। এসব দেখে আমি ভাবতে লাগলাম, আমি এখানে আগে আসিনি কেন? এটি অবশ্যই মানসম্পন্ন সময় কাটানোর জায়গা। তো এই লেখাটা কোন ধরনের লেখা? এই লেখাটা হচ্ছে ন্যারেটিভ রাইটিং, বর্ণনামূলক লেখা। কিসের বর্ণনা দিল? লাইব্রেরিতে ঢুকার পরে তার মনের অবস্থা কি হলো, সে কি দেখেছে তার বর্ণনা দিচ্ছে। ওকে, এখন আমরা যাচ্ছি তারপরে বি নম্বরে। ইট ইজ এ লাইব্রেরি। দ্য লাইব্রেরি ইজ ইন এ রুম ইন দ্য স্কুল বিল্ডিং। দ্য লাইব্রেরি room is big and spacious. There are some fans. There are many shelves in the library. Many books on different subjects are there. এটি একটি গ্রন্থাগার। গ্রন্থাগারটি স্কুল ভবনের একটি ঘরে রয়েছে। গ্রন্থাগারের ঘরটি বড় এবং প্রশস্ত। কিছু এখানে আমরা বলতে এখানে কিছু ফ্যান আছে। গ্রন্থাগারের অনেকগুলো তাক রয়েছে। বিভিন্ন বিষয়ে অনেক বই রয়েছে। এই লেখাটা কেমন? এটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং, অর্থাৎ বিবরণমূলক লেখা। কিসের বিবরণ দিল? লাইব্রেরির একটা বিস্তারিত বিবরণ দিল। ঠিক আছে, সেই কারণে এটা বিবরণমূলক লেখা। এবার আসো সি নাম্বারে। সি হচ্ছে, এ লাইব্রেরি ইজ এ স্টোর হাউস অফ নলেজ। স্টুডেন্ট ক্যান স্ক্যান রিড বুকস ইন দ্য লাইব্রেরি। স্টুডেন্টস ক্যান, এখানে হয়তো একটা ফেস হবে। আমরা একটা অনুবাদ লিখে দিচ্ছি। আচ্ছা, তারপরে দেখো, এখন এ লাইব্রেরি স্টোর হাউস অফ নলেজ। গ্রন্থাগার হলো জ্ঞানের ভাণ্ডার। স্টুডেন্টস ক্যান রিড বুকস ইন দ্য লাইব্রেরি। শিক্ষার্থীরা লাইব্রেরিতে বই পড়ে। অ্যান্ড ইভেন দে ক্যান বড়ো বুকস টু স্টাডি অ্যাট হোম। এমনকি তারা বাড়িতে বই পড়ার জন্য বই ধার করতে পারে। We can also read daily newspapers and magazines in the library. আমরা গ্রন্থাগারে দৈনিক সংবাদপত্র এবং ম্যাগাজিনও পড়তে পারি। All of these helps us learn many things. এগুলো আমাদের অনেক কিছু শিখতে সাহায্য করে। So using a library is very important. সুতরাং একটি গ্রন্থাগার ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে ব্যাখ্যামূলক লেখা, ইংলিশে কেবল এক্সপোজিটরি রাইটিং। কি ব্যাখ্যা করেছে এখানে? মানে টোটাল হচ্ছে বইটা যে জ্ঞানের ভাণ্ডার, বইটা যে জ্ঞানের একেবারে উৎস, সেইটাকে এখানে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। কেন বই পড়তে হবে, কেন লাইব্রেরিতে যেতে হবে, বই পড়লে কি হয়, এই কথাগুলো ব্যাখ্যা করা হয়েছে। সেই কারণে এটা এক্সপোজিটরি রাইটিং। ওকে, 9.3.1-এ আসি আমরা এখন। রিড দ্য নোট ইন দ্য বক্স বিলো অ্যান্ড আনসার দ্য কোশ্চেনস দ্যাট ফলো। নিচের বাক্সের নোটটি পড়ুন এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দিন। আচ্ছা, দেখো, এখানে পুরো বিষয়গুলো ইংলিশে লেখা আছে। তোমার বইতে বিষয়টা সহজভাবে বোঝার জন্য আবার তারা
বাংলাতেও লিখে দিয়েছে। আমরা এখন চলে যাচ্ছি সরাসরি বাংলা অংশে। ডেসক্রিপটিভ রাইটিং সম্পর্কে কি বলেছে? ডেসক্রিপটিভ রাইটিং হলো শব্দমালা ব্যবহার করে চাক্ষুষ, চিত্র এবং সংবেদনশীল ধারণা তৈরির প্রক্রিয়া। বর্ণনামূলক ধরন ব্যবহার করে লেখক পাঠকের মনে ছবি বর্ণনা করেন। এর প্রধান কাজ হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, স্থান বা বস্তুর বর্ণনা করা। বর্ণনামূলক লেখার প্রধান বৈশিষ্ট্য নিম্নরূপ: বর্ণনা উদ্দেশ্যমূলক বা বিষয়গত হতে পারে। একটি ভালো বর্ণনা হচ্ছে শব্দমালার মাধ্যমে কোনো কিছুকে ফুটিয়ে তোলা। পাঠক বর্ণিত ব্যক্তি, স্থান বা বস্তুকে কল্পনা করতে পারেন। পাঠক গল্পের সাথে নিজেকে জড়িত মনে করেন। একটি ভালো বর্ণনামূলক লেখা পাঠক নিজেকে সেই দৃশ্যে উপস্থিত বলে অনুভব করেন। বর্ণনামূলক লেখার উদাহরণ হলো মুক্ত হাতে লেখা অর্থাৎ ফ্রি হ্যান্ড রাইটিং, পত্রিকার জন্য লেখা, কোনো পণ্যের বিবরণ লেখা, প্রতিফলনমূলক লেখা, ভ্রমণ সংক্রান্ত লেখা। এই অংশটুকু আমরা একটু ভালো করে বুঝি। এটা হচ্ছে মানে বর্ণনামূলক লেখাটা অর্থাৎ বিবরণমূলকও হতে পারে, বর্ণনা বা বিবরণ একই কথা। তো এটা কখন লেখে মানুষ? এই যে তুমি কোনো বিষয়ের উপর লিখছো, তোমার মানে কোনো ইচ্ছা হচ্ছে একটা বিষয়ের উপর 10 লাইন লিখছো, ফ্রি হ্যান্ড লেখা, নিজ থেকে লিখছো, এটাই হচ্ছে বর্ণনামূলক লেখা। পত্রিকার জন্য কোনো তুমি কলাম লিখছো, সেটা বর্ণনামূলক হতে পারে। কোনো ঘটনা বর্ণনা করে লিখছো, তুমি কোনো পণ্যের বিবরণ লিখছো, এগুলো ভ্রমণ সংক্রান্ত একটা লেখা, কি কি দেখেছো, কোথায়, সেটার টোটাল ডেসক্রিপশন দিচ্ছ, সেটা বর্ণনামূলক বা বিবরণমূলক হতে পারে। নেগেটিভ রাইটিং ও এক ধরনের বর্ণনা, কিন্তু বর্ণনাটি শুধুমাত্র কোনো ব্যক্তি, স্থান বা বস্তুর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং বর্ণনা তাকেও ছাড়িয়ে যায়। নেগেটিভ রাইটিং এক ধরনের গল্প বলা, যার মধ্যে ফার্স্ট পার্সন বর্ণিত একাধিক চরিত্র থাকে। এটা অনেকটা বাস্তব বা কাল্পনিক গল্প বলার মতো। গল্পটি হতে পারে ব্যক্তিগত বা ঐতিহাসিক। গল্পের শুরুর অংশ, মাঝের অংশ এবং শেষাংশ অর্থাৎ গল্পের সব অংশই সমানভাবে গুরুত্বপূর্ণ। গল্পটি হয় বিনোদনমূলক। গল্পটি পাঠকের দৃষ্টি আকর্ষণ করে এবং পাঠককে ধরে রাখতে পারে, পাঠকের মনোযোগ আটকে রাখতে পারে। গল্পের পয়েন্টগুলো সামঞ্জস্য থাকে, অপ্রয়োজনীয় বিবরণ এড়িয়ে যায়। বর্ণনামূলক লেখার উদাহরণ হলো উপাখ্যান, উপন্যাস, কবিতা, ছোট গল্প। অর্থাৎ নেগেটিভ রাইটিং এটা বর্ণনামূলক বলছে, তবে আমি তোমাদের সুবিধার্থে বইতে দুটাকে বর্ণনামূলক বলছে, অর্থাৎ নেগেটিভকে বর্ণনা বলছে, আবার ডেসক্রিপশনকে বর্ণনামূলক বলছে। কিন্তু আমি তোমাদের বোঝার সুবিধার্থে ডেসক্রিপটিভকে বলছি বিবরণমূলক, আর নেগেটিভকে বলছি বর্ণনামূলক, যেন সহজে বুঝতে পারো কোনটা আসলে কি। এখন নেগেটিভ লেখা কোনগুলো? গল্প, উপন্যাস, ছোট কবিতা, মানে ছোট গল্প, এগুলো হচ্ছে বর্ণনামূলক। আসা হচ্ছে এখন এক্সপোজিটরি রাইটিংয়ে। এক্সপোজিটরি রাইটিং ব্যবহৃত হয় যখন আমরা পাঠকের কাছে কোনো তথ্য পৌঁছাতে চাই অথবা পাঠককে কোনো কিছু ভালো করে বোঝাতে চাই। এক্সপোজিটরি লেখার মধ্যে থাকে তুলনা করা এবং বৈসাদৃশ্য, কোনো কিছুর বর্ণনা, কারণ এবং প্রভাব, কারণ এর প্রভাব এবং বিশ্লেষণমূলক লেখা। ব্যাখ্যামূলক লেখার প্রধান বৈশিষ্ট্য নিম্নরূপ: এই ধরনের লেখা উদ্দেশ্যমূলক, সত্য কোনো ঘটনাকে ব্যাখ্যা করে অথবা আলোকপাত করে, থিসিস স্টেটমেন্ট ধারণ করে, শুধুমাত্র প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করে, ইতিমধ্যে পাঠকরা যা জানেন তা বিবেচনা করা হয়, মূল ঘটনা এবং প্রধান ঘটনাকে সুস্পষ্ট বর্ণনার মাধ্যমে সংযুক্ত করে। এক্সপোজিটরি লেখার উদাহরণ হলো ব্যবসায়িক লেখা, নির্দেশনামূলক আর্টিকেল, সংবাদ লেখা, রেসিপি, বৈজ্ঞানিক প্রতিবেদন, টেকনিক্যাল রাইটিং, পাঠ্যপুস্তক লেখা। এই যে আমরা আমাদের বই পড়ছি, বইয়ের লেখাগুলো এক ধরনের এক্সপোজিটরি রাইটিং, ঠিক আছে? মানে যা লিখতে হবে তাই লেখা হয়েছে, এখানে মানে অতিরিক্ত কোনো বিষয়ে অবতারণা করা হয় না, ঠিক টু দ্য পয়েন্টে লেখাটাই হচ্ছে পাঠ্যপুস্তক যে লেখার সেটা, এবং সেটা এক্সপোজিটরি রাইটিং, ব্যাখ্যামূলক। স্টুডেন্টরা যেন সহজে বুঝতে পারে, সব কিছু ব্যাখ্যা করে, যেমন এই লেখাগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো এক্সপোজিটরি। এখন আমরা আসি, আমাদের কাজ কি এখানে? ডু দ্য ফলোইং অ্যাক্টিভিটিস ইন গ্রুপস। দলে এই অ্যাক্টিভিটিগুলো করো। প্রথম হচ্ছে আইডেন্টিফাই দ্য টু মোস্ট ইম্পর্ট্যান্ট ফিচার অফ ইচ টাইপ অফ টেক্সট, ডেসক্রিপটিভ, নেগেটিভ অ্যান্ড এক্সপোজিটরি। প্রতিটি ধরনের পাঠ্যের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চিহ্নিত করুন। আমরা এতক্ষণ ডেসক্রিপটিভ পড়েছি, নেগেটিভ পড়েছি এবং এক্সপোজিটরি পড়েছি, তাই না? আমরা এখন এগুলোর গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো এখানে লিখব। প্রথমে লিখছি, দ্য টু ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ ডেসক্রিপটিভ রাইটিংস আর
দ্য রিডার ইমাজিনস দ্য পারসন অর প্লেস ডেসক্রাইবড অ্যান্ড ইট মেক্স দ্য রিডার্স ফিল অ্যাজ ইফ হি অর শি ইজ প্রেজেন্ট দেয়ার। বিবরণমূলক লেখার দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল পাঠক বর্ণিত ব্যক্তি বা স্থান কল্পনা করে এবং এটি পাঠককে সেখানে উপস্থিত থাকার অনুভূতি দেয়। ন্যারেটিভ রাইটিংটা কি? অল পার্টস অফ দ্য স্টোরি আর ইকুয়ালি ইম্পর্ট্যান্ট অ্যান্ড অ্যাভয়েডস আননেসেসারি ডিটেলস। আর বর্ণনা লেখার গল্পের সবগুলো অংশ গুরুত্বপূর্ণ এবং অপ্রয়োজনীয় বিবরণ এড়িয়ে যায় ন্যারেটিভ রাইটিংয়ের ক্ষেত্রে। এক্সপোজিটরি রাইটিংটা কি? contains a thesis statement and includes only relevant information। এবার ব্যাখ্যামূলক লেখা সম্পর্কে মূল বক্তব্য বিবৃতি থাকে এবং শুধু প্রাসঙ্গিক তথ্য অন্তর্ভুক্ত করে। আচ্ছা, রাইট দ্য নেমস অফ দ্য টু টেক্সট অফ ইচ টাইপ ইউ হ্যাভ রিড ইন ইউর লাইফ। আপনার জীবনে পড়া প্রতিটি প্রকারের দুটি করে গ্রন্থের নাম লিখুন। দুটি করে গ্রন্থ না, আমরা বলি দুটি করে লেখা। জীবনে আমরা অনেক লেখা পড়েছি, তাই না? যে ন্যারেটিভ, ডেসক্রিপটিভ, তারপর এক্সপোজিটরি, সেটা নিয়ে লিখতে বলেছে আমাদেরকে এখন। তো আমাদের লেখা হচ্ছে, টু ডেসক্রিপটিভ টেক্সট আই হ্যাভ রিড আর অ্যাবাউট ট্যুরিজম ইন বাংলাদেশ অ্যান্ড দ্য সুন্দরবনস। আমার পড়া দুটি বিবরণমূলক পাঠ্যাংশ হলো বাংলাদেশের পর্যটন এবং সুন্দরবন সম্পর্কে লেখা। Two narrative texts I have read about a frightening experience on a rainy day and a responsible school boy। আমার পড়া দুটো বর্ণনামূলক পাঠ্যাংশ হলো বৃষ্টির দিনে একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা এবং একজন দায়িত্বশীল স্কুল বালক সম্পর্কে। Two expository texts about environmental pollution and price hike। এবার ব্যাখ্যামূলক পাঠ্যাংশের বলা এবং আমার দুটি হলো পরিবেশ দূষণ এবং মূল্যস্ফীতি। তা আমরা দেখতে পাচ্ছি যে এক্সপোজিটরি রাইটিংটা একটু ডিফারেন্ট। এখানে ব্যাখ্যামূলক হয়ে থাকে, এখানে আবেগের মতো কোনো বর্ণনা নেই, কোনো বিবরণ নাই, এখানে জাস্ট টু দ্য পয়েন্টে কথা বলা। এনভায়রনমেন্টাল পলিউশনের মানে পরিবেশ দূষণের কারণগুলো কি, প্রতিকারটা কি, সমাধান কি, সেটা নিয়ে কথা বলা। আর প্রাইস হাইক মানে জিনিসপত্রের দাম বৃদ্ধি, এতে করে আসলে কী কারণে জিনিসপত্রের দাম বাড়ছে এবং কী কারণে সেটার দাম কমছে, সেই বিষয়গুলো নিয়েই যখন আলোচনা করা হয় তখন সেটা হচ্ছে ব্যাখ্যামূলক লেখা বা এক্সপোজিটরি রাইটিং। আর একজন মানুষের এই যে মানে তার অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছে, তো সেটা করতে গিয়ে সে ন্যারেশন করবে, সে বর্ণনা দিতে থাকবে। আরটা হচ্ছে ডেসক্রিপটিভ লেখা, বিবরণ দিচ্ছে বাংলাদেশের পর্যটন কেমন, সুন্দরবন কেমন, সেটা নিয়ে সে বিবরণ দিচ্ছে। দেখি মানে আমরা এটা হচ্ছে ডেসক্রিপটিভ রাইটিং। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছো। সি নম্বর হচ্ছে, রাইট দ্য নেম অফ দ্য ওয়ান টেক্সট অফ ইচ টাইপ ইউ হ্যাভ রিটেন ইন ইউর লাইফ। আপনার জীবনে লেখা প্রতিটি প্রকারের একটি পাঠ্যের নাম লিখুন। ওকে, আই থিঙ্ক আই হ্যাভ রিটেন সাম টেক্সট অফ দিস টাইপস, সো আই ক্যান নেম ওয়ান ডেসক্রিপটিভ টেক্সট বাংলাদেশি কালচার অ্যান্ড ওয়ান ন্যারেটিভ হচ্ছে অ্যান অনেস্ট রিক্সা পুলার অ্যান্ড ওয়ান এক্সপোজিটরি হচ্ছে চাইল্ড লেবার। অর্থাৎ আমি একবার যখন লেখা লিখেছি তখন ওখানে ডেসক্রিপটিভ লেখা ছিল কি বাংলাদেশি কালচার, বাংলাদেশি সংস্কৃতির বিষয়ে, আর একটা ন্যারেটিভ লেখা লিখেছি সেটা কি অ্যান অনেস্ট রিক্সা পুলার, একজন সৎ রিক্সা ড্রাইভার। আমরা একটা এক্সপোজিটরি লেখা হচ্ছে একটা চাইল্ড লেবার, মানে একটি ব্যাখ্যামূলক লেখা হচ্ছে সেটা হচ্ছে শিশু শ্রম বিষয়ে আমি লিখেছিলাম, সেটাই বলছি এখানে। হুইচ টাইপ অফ রাইটিং ডু ইউ থিঙ্ক ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, হোয়াই? আপনার কি মনে হয় কোন ধরনের লেখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কেন? ইন মাই ওপিনিয়ন এক্সপোজিটরি রাইটিংস আর মোর ইম্পর্ট্যান্ট বিকজ ইট ইজ পারপাসফুল। আমার মতে ব্যাখ্যামূলক লেখা বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি উদ্দেশ্যমূলক। অর্থাৎ এটাকে মানে কেন উদ্দেশ্যমূলক বলা হচ্ছে, এটা হচ্ছে একেবারে প্রয়োজনের লেখা। কোনো একটা বিষয়ের মধ্যে কোনো ব্যক্তিগত আবেগ অনুভূতি কিছু থাকে না, দরকারি কথাটা এখানে লেখা হয় এবং এটা বেশি প্রয়োজনীয়। যেমন আমরা প্রাইস হাইক, মূল্য বৃদ্ধি নিয়ে লিখেছি, এনভায়রনমেন্টাল পলিউশন, তারপরে সেটা হচ্ছে পরিবেশ দূষণের উপর লেখা, বিস্তারিত লেখা, একদম টু দ্য পয়েন্টে লেখা, ব্যাখ্যা করে লেখা, কারণ কি, সমস্যার কি, সমাধান কি। সেই কারণে আমি মনে করি এই ধরনের লেখা। ব্যক্তিগত বিষয়টা এক একজনের কাছে এক এক রকম, একজনের অভিজ্ঞতা একজনের কাছে এটা পছন্দ নাও হতে পারে। তো কিন্তু এক্সপোজিটরি লেখা সবার জন্য সমান, সবাই এটাকে গ্রহণ করতে বাধ্য, এবং এই জন্যই আমার কাছে মনে হয় যে সেটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাট দ্য এন্ড শেয়ার ইউর আনসার উইথ দ্য হোল ক্লাস। শেষে তোমার উত্তরগুলো পুরো ক্লাসের সঙ্গে ভাগ করে নাও। 9.3.2-তে আসি আমরা এখন। রিড দ্য ফলোয়িং টেক্সট অ্যান্ড ম্যাচ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস ইন দ্য টেবল দ্যাট ফলোস। নিচের লেখাটি পড়ুন এবং নিচের টেবিলের শব্দের অর্থের সঙ্গে মিল করুন।
দ্য হ্যাবিট অফ রিডিং, পড়ার অভ্যাস। রিডিং ইজ অ্যান অ্যাক্টিভিটি উইথ এ পারপোজ। পড়া একটি উদ্দেশ্যমূলক একটি ক্রিয়াকলাপ। উই রিড টু গেইন ইনফরমেশন অর ভেরিফাই এক্সিস্টিং নলেজ। আমরা তথ্য পেতে বা বিদ্যমান জ্ঞান যাচাই করতে পড়ি। উই অলসো রিড ফর এনজয়মেন্ট অর টু গেইন নলেজ অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আমরা আনন্দের জন্য বা ভাষা সম্পর্কে জ্ঞান অর্জনের জন্য পড়ি। দ্য পারপোজ অফ রিডিং ইজ টু রিলেট দ্য আইডিয়াস ইন দ্য টেক্সট টু হোয়াট ইউ অলরেডি নো। পাঠের উদ্দেশ্য হলো পাঠ্যের ধারণাগুলো আপনি ইতিমধ্যে যা জানেন তার সাথে সম্পর্কিত করা। The reader must understand the subject that he or she reads to connect the ideas. পাঠককে অবশ্যই সেই বিষয়টি বুঝতে হবে যা সে পরে ধারণাগুলি সংযুক্ত করতে পারে। The purposes of reading are to search for information, learn from text, integrate ideas, write, evaluate text, and for general comprehension. পাঠের উদ্দেশ্য হলো তথ্য অনুসন্ধান করা, পাঠ্য থেকে শেখা, ধারণাগুলি সংহত করা, কোনো কিছু লেখা, পাঠ্য মূল্যায়ন করা এবং সাধারণভাবে বোঝার জন্য এই মূলত এই পড়া। আচ্ছা, তারপর অংশটুকু আমরা যাই হচ্ছে ওয়ান শুড মেক রিডিং এ হ্যাবিট থ্রু আউট ওয়ানস লাইফ। সারা জীবন ধরে পড়ার অভ্যাস গড়ে তোলা উচিত। উই মে লার্ন ফ্রম, বি ইলুমিনেটেড, বি গাইডেড বাই গুড টেক্সট। আমরা হয়তো এর থেকে শিখতে পারি, আলোকিত হতে পারি এবং উত্তম পাঠ্যের দ্বারা পরিচালিত হতে পারি। দেয়ার ইজ নো বেটার কম্পেনিয়ন দ্যান এ গুড বুক। একটি ভালো বইয়ের চেয়ে ভালো সঙ্গী আর নেই। রিডিং ইজ এসেনশিয়াল বিকজ ইট ইজ হেল্পফুল ফর আওয়ার ওভারঅল ওয়েলবিং। পড়া অপরিহার্য কারণ এটি আমাদের সামগ্রিক সুস্থতার জন্য সহায়ক। ওয়ান্স উই বিগিন রিডিং, এ হোল নিউ ইউনিভার্স ওপেন্স আপ টু আস। একবার আমরা পড়তে শুরু করলে একটি সম্পূর্ণ নতুন মহাবিশ্ব আমাদের সামনে উন্মুক্ত হয়। সো দ্য হ্যাবিট অফ রিডিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোয়ালিটিস দ্যাট এ পারসন ক্যান প্রসেস। সুতরাং পড়ার অভ্যাস একজন ব্যক্তির সেরা গুণাবলীর মধ্যে একটি। রিডিং বুকস ডেভেলপস পজিটিভিটি ইন আস। বই পড়া আমাদের মধ্যে ইতিবাচকতার বিকাশ ঘটায়। ইট হেল্পস আস রিলিভ স্ট্রেস বাই গিভিং আস অ্যান অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু এনিথিং ইন লাইফ। এটি আমাদের জীবনের যে কোনো বিষয়ে আশাবাদী দৃষ্টিভঙ্গি দেওয়ার মাধ্যমে মানসিক চাপ থেকে মুক্তি দিতে সহায়তা করে। উই গেট মোটিভেশন বাই স্টাডিং দ্য বায়োগ্রাফিস অফ সাকসেসফুল পিপল অ্যান্ড আর ইন্সপায়ার্ড টু ডু হার্ড ওয়ার্ক। সফল ব্যক্তিদের জীবনী অধ্যয়ন করে আমরা অনুপ্রেরণা পাই এবং কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত হই। Thus, reading is necessary as it helps in the growth and development of an individual. সুতরাং পড়া প্রয়োজন কারণ এটি একজন ব্যক্তির বৃদ্ধি এবং বিকাশে সহায়তা করে। Reading is also an art. A habit of reading books boosts imagination, fantasies and creativity in us. পড়াটাও একটা শিল্প। বই পড়ার অভ্যাস আমাদের মধ্যে কল্পনা, অলীক কল্পনা এবং সৃজনশীলতা বাড়ায়। Children are filled with immense curiosity to know about everything. শিশুরা সব কিছু সম্পর্কে জানার জন্য অপরিসীম কৌতূহলে পরিপূর্ণ হয়। Good reading habits must be inculcated from a young age. শিশুরা সব কিছু সম্পর্কে জানার জন্য অপরিসীম কৌতূহলে পূর্ণ হয়। অল্প বয়স থেকে ভালো পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। This habit makes the children understand the world around them in a better way. এই অভ্যাস শিশুদের তাদের চারপাশের বিশ্বকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। Not to mention, children enjoy reading and listening to stories. উল্লেখ করার মতো বিষয় নয়, তারপরে বলি শিশুরা গল্প পড়তে এবং শুনতে উপভোগ করে। Reading also plays a vital role in our civic life. আমাদের নাগরিক জীবনেও পড়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। Through reading, the individual keeps informed on the political, social, economic and cultural problems of our country.
পাঠের মাধ্যমেই ব্যক্তি তার দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে অবহিত থাকে। রিডিং affects our attitude, beliefs, standard, morals, judgments and general behavior. It shapes our thinking and actions. পাঠ আমাদের মনোভাব, বিশ্বাস, মান, নৈতিকতা, বিচার এবং সাধারণ আচরণকে প্রভাবিত করে। এটি আমাদের চিন্তাভাবনা এবং কর্মকে আকার দেয়। Reading habit is not only for students but also for people in general. পড়ার অভ্যাস কেবল শিক্ষার্থীদের জন্যই নয়, সাধারণ মানুষের জন্যও বটে। They must read extensively to get information and knowledge of social living. সামাজিক জীবনযাপনের তথ্য এবং জ্ঞান পেতে তাদের অবশ্যই ব্যাপকভাবে পড়তে হবে। It can help a person keep informed on the social, political and economic aspect of their country. এটি একজন ব্যক্তিকে তার দেশের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিকগুলি সম্পর্কে অবহিত রাখতে সহায়তা করতে পারে। Okay, now match the words with their meaning in pairs. One is done for you as an example. এখন জোড়ায় জোড়ায় শব্দের সাথে তাদের অর্থের মিল করুন, একটি উদাহরণ হিসেবে আপনার জন্য করা হয়েছে। ভেরিফাই মানে যাচাই করা। তো এটাকে আমরা কিভাবে, এর আনসারটা কি? আনসারটা হচ্ছে টু চেক দ্যাট সামথিং ইজ ট্রু অর অ্যাকুরেট অর কারেক্ট। কোনো কিছু সত্য বা সঠিক কিনা তা পরীক্ষা করা। বি নাম্বার হচ্ছে এক্সিস্টিং বা বিদ্যমান। এর উত্তরটা হচ্ছে 8 নম্বরে। 8 নম্বরে কি আছে দেখি আমরা। 8 নম্বরে আছে হচ্ছে বিং রিয়েল অর প্রেজেন্ট ইন এ সিচুয়েশন, বাস্তব হওয়া বা একটি পরিস্থিতিতে উপস্থিত হওয়া, এটা হচ্ছে এক্সিস্টিং। ইন্টিগ্রেট বা একীভূত করা আছে 5 নম্বর কি, টু কম্বাইন টু অর মোর থিংস সো দ্যাট দে ওয়ার্ক টুগেদার, দুই বা ততোধিক জিনিস একত্রিত করতে যাতে তারা একসাথে কাজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে কম্প্রিহেনশন, অর্থ হচ্ছে বোধগম্যতা। এর আনসার হচ্ছে 3 নম্বর, দ্য এবিলিটি টু আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি, কোনো কিছু বোঝার ক্ষমতা পরিষ্কারভাবে। ইলুমিনেট মানে হচ্ছে আলোকিত। তো এটি হচ্ছে আমাদের 6 নম্বরে আছে এর আনসারটা, টু লাইট সামথিং অ্যান্ড মেক ইট ব্রাইটার, কিছু আলো এবং এটি উজ্জ্বল করতে, মানে এটি উজ্জ্বল করতে কিছু আলো, টু লাইট সামথিং অ্যান্ড মেক ইট ব্রাইটার। আমরা যদি এফ নাম্বারে যাই, ইউনিভার্স মানে হচ্ছে মহাবিশ্ব। তো মহাবিশ্ব এর আনসারটা কি হতে পারে? 4 নম্বর হচ্ছে দ্য হোল অফ স্পেস অ্যান্ড এভরিথিং ইন ইট, ফর এক্সাম্পল দ্য প্ল্যানেটস অ্যান্ড দ্য স্টার্স ইনক্লুডিং দ্য আর্থ, পুরো স্থান এবং এর মধ্যে থাকা সমস্ত কিছু, উদাহরণস্বরূপ পৃথিবী সহ গ্রহ এবং তারা, সমস্ত কিছু এর মধ্যে থাকে। পুরো স্থান বলতে এখন আমি বোঝাচ্ছি পুরো মানে মহাবিশ্বের কথা বলি। যদি আমি মহাবিশ্ব, পুরো মহাশূন্যর কথা বলি, মহাশূন্য আচ্ছা, পুরো মহাশূন্য এবং এর মধ্যে থাকা সমস্ত কিছু। আচ্ছা, এখন আমরা আসি হচ্ছে রিলিভ বা উপশম করা। এর আনসার হচ্ছে 2 নম্বরে। তো 2 নম্বরে রিলিভ কি আছে, টু রিমুভ অর রিডিউস অ্যান আনপ্লিজেন্ট অ্যান্ড ফিলিং অর পেইন, অপ্রীতিকর অনুভূতি বা ব্যথা অপসারণ বা হ্রাস করতে। অপটিমিস্টিক বা আশাবাদী, এর আনসার আছে 7 নম্বরে, টু বিলিভ দ্যাট গুড থিংস উইল হ্যাপেন ইন দ্য ফিউচার, বিশ্বাস করা যে ভবিষ্যতে ভালো জিনিস ঘটবে। 9.3.3 রিড দ্য টেক্সট অ্যাবাভ অ্যাগেইন অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেনস, উপরের লেখাটি আবার পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নের উত্তর দিন। হোয়াই ডু উই রিড সামথিং, কেন আমরা কিছু পড়ি? উই রিড সামথিং টু গেইন ইনফরমেশন, verify existing knowledge, to enjoy the text or to learn more about the language. আমরা তথ্য অর্জনের জন্য, বিদ্যমান জ্ঞান যাচাই করার জন্য, আনন্দ পেতে অথবা ভাষা সম্পর্কে আরও জানার জন্য কিছু পড়ে থাকি। ভাষা সম্পর্কে বানানটা হচ্ছে ভাষা সম্পর্কে। আচ্ছা,
হাউ ডাজ রিডিং রিলিভ স্ট্রেস? কীভাবে পড়া মানসিক চাপ দূর করে? রিডিং বুকস ডেভেলপস পজিটিভিটি ইন আস। ইট হেল্পস আস রিলিভ স্ট্রেস বাই গিভিং আস অ্যান অপটিমিস্টিক অ্যাপ্রোচ টু এনিথিং ইন লাইফ। বই পড়া আমাদের মধ্যে ইতিবাচক বিকাশ ঘটায়। এটা আমাদের জীবনে যে কোনো কিছুর প্রতি আশাবাদী মনোভাব দিয়ে মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে। সি নাম্বার হচ্ছে রিডিং ইজ অ্যান আর্ট, এক্সপ্লেন। বই পড়া একটি শিল্প, ব্যাখ্যা করুন। আনসার হচ্ছে রিডিং ইজ অ্যান আর্ট সিন্স এ হ্যাবিট অফ রিডিং বুকস বুস্ট ফ্যান্টাসিস অ্যান্ড ক্রিয়েটিভিটি উইদিন আস। পড়া একটি শিল্প কারণ বই পড়ার অভ্যাস আমাদের মধ্যে অলিক কল্পনা এবং সৃজনশীলতা বাড়ায়। হোয়াট রোল ডাজ রিডিং প্লে ইন সিভিক লাইফ? নাগরিক জীবনে পাঠের ভূমিকা কী? আনসার হচ্ছে রিডিং প্লেস এ ভাইটাল রোল ইন আওয়ার সিভিক লাইফ। Through reading, and the individual remains informed on the political, social, economic and cultural problem of their country. পড়া আমাদের নাগরিক জীবনে একটা ডায়েরির ভূমিকা পালন করে। আমরা এটা বলতে পারি একটি গুরুত্বপূর্ণ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পড়ার মাধ্যমে ব্যক্তি তার দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক সমস্যা সম্পর্কে অবহিত থাকে। একই অবস্থা এখানে সম্পর্কে আমরা আবার লিখি সম্পর্কে অবহিত থাকে। হাউ ডাজ রিডিং হেল্প জেনারেল পিপল? কীভাবে পড়া সাধারণ মানুষকে সাহায্য করে? রিডিং এক্সটেন্সিভলি হেল্পস জেনারেল পিপল টু গেট ইনফরমেশন অ্যান্ড নলেজ অফ সোশ্যাল লিভিং। ব্যাপকভাবে পড়া সাধারণ মানুষকে সামাজিক জীবনযাপনের তথ্য এবং জ্ঞান পেতে সাহায্য করে। ইট ক্যান হেল্প এ পারসন কিপ হিমসেলফ ইনফর্মড অন দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাসপেক্ট অফ আওয়ার কান্ট্রি। এটি একজন ব্যক্তিকে আমাদের দেশে সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অবহিত থাকতে সাহায্য করতে পারে। আমরা এটা আনসার করতে পারি। হোয়াট টাইপ অফ রাইটিং ডু ইউ ইউজ? ন্যারেটিভ, ডেসক্রিপটিভ অর এক্সপোজিটরি? হোয়াই? আপনি সাধারণত কোন ধরনের লেখা পড়েন? বর্ণনামূলক, বিবরণমূলক নাকি ব্যাখ্যামূলক? কেন? আনসার হচ্ছে আই ইউজুয়ালি রিড আইদার ন্যারেটিভ অর ডেসক্রিপটিভ রাইটিং। আমি সাধারণত বিবরণ বা বর্ণনামূলক লেখা পড়ি। Since I enjoy reading for leisure, I read novels, travel blogs, stories, etc. যেহেতু আমি অবসর পড়তে পছন্দ করি, তাই আমি উপন্যাস, ভ্রমণ, অনুচ্ছেদ, গল্প ইত্যাদি পড়ি। দ্যাট ইজ হোয়াই দিস টু টাইপস অফ রাইটিং আর হোয়াট আই প্রিফার টু রিড। তাই এই দুই ধরনের লেখাই আমি পড়তে পছন্দ করি। জি নাম্বার, গিভ ওয়ান এক্সাম্পল অফ ইচ টাইপ অফ রাইটিং, ন্যারেটিভ, ডেসক্রিপটিভ অর এক্সপোজিটরি। প্রতিটি ধরনের লেখার একটি করে উদাহরণ দিন, বর্ণনামূলক, বিবরণমূলক বা ব্যাখ্যামূলক। আনসার হচ্ছে দ্য এক্সাম্পল অফ ন্যারেটিভ রাইটিং ইজ এ নোভেল লাইক দ্য লর্ড অফ দ্য রিংস সেগা বাই J.R.R. টলকিয়েন। বর্ণনামূলক লেখার একটা উদাহরণ হলো উপন্যাস, যেমন J.R.R. টলকিয়েনের রচিত লর্ড অফ দ্য রিংস। The example of descriptive writing is the representation of a person, how and who he or she is. Finally, a news article in any leading national daily will count as expository writing. বিবরণমূলক লেখার একটা উদাহরণ হলো কোনো ব্যক্তির বিবরণ, সে কে এবং কীরকম দেখতে। পরিশেষে যে কোনো নেতৃস্থানীয় জাতীয় দৈনিকে একটি সংবাদ নিবন্ধ ব্যাখ্যামূলক লেখা হিসেবে গণ্য হবে। ফাইনালি ডু ফিয়ার চেকিং। পরিশেষে বন্ধুদের সাথে আপনার এই উত্তরগুলো, প্রশ্নগুলো যাচাই করুন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ দিকে চলে আসছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ক্লাসটা ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি কারোর সাথে শেয়ার করো, তাহলে তারা উপকৃত হবে। কারো মতামত থাকলে কমেন্ট করে জানাতে পারো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।